উদ্ধারের কঠিন চ্যালেঞ্জ নিয়েই আসলে এই বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। এই বাজেটে জনপ্রত্যাশা এবং বাস্তবতাটা আসলে কি, এসব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। আপনাকে স্বাগত দেশ টিভির বিশেষে। জি, প্রথমেই যেটা বলতে চাই, বিশাল বড় বাজেট, 9,38,000 কোটি টাকার, এবং যেখানে আমরা দেখেছি সরকার যথাসাধ্য চেষ্টা করেছেন জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে। এই বাজেট বাস্তবায়ন আসলে কতটা সম্ভব এবং জনপ্রত্যাশা যাকে বোঝানো হচ্ছে বারবার, সেটা আসলে কতটা সম্ভব? ধন্যবাদ। আমাদের কাছে মনে হচ্ছে এটা কিন্তু একটি প্রতিশ্রুতির বাজেট। একটা বা দীর্ঘ সময়কাল পরে কারেন্ট গভর্নমেন্ট পাওয়ারে এসেছে এবং একটা খুব স্ট্রং ম্যান্ডেট নিয়ে এসেছে। তো ওনাদের কমিটমেন্ট, ওনার প্রথম থেকেই কিন্তু বলছিল যে এই বাংলাদেশের অর্থনীতিটাকে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতিতে নিয়ে যাবে এবং আগামী 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের যোগান দিবে। পরিপূরকভাবে এই বাজেটে কিন্তু ওনাদের কমিটমেন্টের একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটু বিস্ময়কর, প্রত্যেকটা সেক্টরে ব্যবসায়িক মহল থেকে যদি বলা যায় এটা কিন্তু খুব শুভ দিক। অনেক দিকে ওনারা সহজীকরণের জন্য অনেক আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা জানতে পেরেছি, দেখা যাচ্ছে যে বাজেটটা খুবই ব্যবসা বান্ধবী হচ্ছে। অবশ্যই, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এটা কিন্তু হোলিস্টিক একটা, আমাদের বিগত দিনগুলো ওনারা কিন্তু শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। তো আমাদের মূল চিন্তার বিষয়টা যে আপনারা দেখবেন যে প্রায় 19 শতক বাড়তি একটা বাজেট ওনারা একটা প্রস্তাব করছেন, তার সাথে কিন্তু আহরণ রেভিনিউ কালেকশনটা প্রায় 30 শতক বাড়িয়ে প্রায় 7 লক্ষ কোটি টাকা টার্গেট করছে। তো আমরা তো আমাদের ইতিহাসে কোনো সময় দেখিনি যে টার্গেটেড বাজেট রাজস্ব কখনো হয়েছে। এখানে একটা বড় দুশ্চিন্তার বিষয়টা রয়েছে। যেই পরিকল্পনা করা হয়েছে, প্রথম ধাপ অর্থনীতি পুনরুদ্ধারের কার্যক্রম, যা 1 বছরের মধ্যে মেয়াদী। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদী। এবং তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে করা হবে। যেই অবস্থায় আছে আমাদের দেশের অর্থনীতি এই মুহূর্তে, এই লক্ষ্য কতটা বাস্তবায়ন হবে? দেখুন, এবারের বাজেটে কিন্তু আমরা প্রথমবারের মতো যেটা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় যখন ব্যবসা করি দেশি বা বিদেশির সাথে, সবসময় বলা হয় যে আমাদের পলিসিগুলো আনপ্রেডিক্টেবল, আমাদের নীতিগুলা মানে প্রায় ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়ে যায়। কিন্তু এবারের বাজেটে আমরা দেখলাম সরকার কিন্তু একটা স্বল্প মেয়াদী এবং 5 বছর মেয়াদী কিন্তু একটা প্রসপেক্ট কিন্তু এই বাজেটে উপস্থাপন করছেন। ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং জব। আপনারা জানেন ওরা সরকার পাওয়ারে আসার 2 সপ্তাহ যেতে না যেতেই কিন্তু মিডল ইস্ট ক্রাইসিস, এবং আজকে 3 মাসের পরেও কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি কোন জায়গাটা গিয়ে এটা ক্ষান্ত নিবে। তাসকিন ভাই, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। তাসকিন আহমেদ, আমরা যেটা বলছিলাম যে রাজস্ব আদায়ে প্রায় 7 লাখ কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার জোর দেওয়া হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশন করার দিকে। আমরা এটা বরাবরই দেখে আসছি, সবাই বলে যে রাজস্ব খাতকে একদম সম্পূর্ণ অটোমেশন করা হবে, কিন্তু এটার বাস্তবায়ন কিন্তু হয় না। এবারও আমরা আশাবাদী, আপনি কি মনে করছেন? যে অবশ্যই, দেখেন, আমরা নিরাশাবাদী হলে চলবে না, আমাদের আশাবাদী হতে হবে। গত 1.5 বছরে কিন্তু এনবিআর এর যেই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং ওনাকে বিভাজকরণের কাজটা যেটা করেছে, এটা একটা খুব সুদূরপ্রসারী একটা ভালো স্টেপ হয়েছে। আমরা বাজেটে ব্যবসা এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু বেশ কিছু ক্লিয়ার ডিরেকশনস দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের যে কর জাল নেটটা বাড়ানো এবং এই ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু আরও আওতাভুক্ত করা ট্যাক্সেশনে, মানুষকে ট্যাক্সেশনের জন্য, এইটার আরও বিশদ আমরা এক্সপেক্ট করবো আগামী 2-3 দিনের মধ্যে। আমরা যখন বাজেটটাকে আজকে ডিক্লারেশন হওয়ার পরে এটাকে স্ক্রুটিনি করে যে এই ব্যাপারে ওনারা স্ট্র্যাটেজি যেটা করছে, কারণ এত সুন্দর একটা উচ্চাভিলাষী একটা বাজেট যদি আমাদের রেভিনিউ জেনারেশনটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু এটার বাস্তবতাটা আমাদের অনেক পিছিয়ে একদমই সম্ভব না। আপনি যেহেতু ডিসিসিআই আছেন, দায়িত্বে আছেন ডিসিসিআই, আপনি এসএমই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন। এইবারের বাজেটেও প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। 2,000 কোটি টাকা বরাদ্দ থাকছে ওদের এসএমই খাতের উদ্যোক্তাদেরকে আরো বিকশিত করার জন্য, কিন্তু এটা বাস্তবায়নটা আসলে কেন হয় না সেভাবে? আপনি রাইটফুলি বলেছেন। আমরা কিন্তু প্রায় সময় দেখি যে গার্মেন্টস শিল্প বা এক্সপোর্টমুখী শিল্প, ওনাদের আওয়াজটা বা কণ্ঠস্বরটা সরকার বা নীতি নির্ধারকদের কাছে খুব সহজে পৌঁছে যায়। কিন্তু এসএমই সেক্টর, যেটা কিন্তু যে কোনো ডেভেলপিং কান্ট্রির জন্য কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকবোন, ইনারা কিন্তু ইভেন গত সরকারের আমলেও আমরা দেখেছি এসএমই ফাউন্ডেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু
প্র্যাকটিক্যালি ওনাদের সাপোর্ট সিস্টেমটা সময় মতো আসতে আসতে ওনারা মানে ঝরে পড়ে যান। তো এটাকে আমরা একটা খুব ভালো দিক হিসেবে দেখছি যে 2000 কোটি টাকার একটা বরাদ্দ আছে। আমরা যেভাবে বললাম যে সরকারও নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি ওনারা সেট করেছেন এই টাকাগুলো প্রান্তিক পর্যায়ে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে ওনাদের কাছে কিভাবে পৌঁছে দেবেন, কারণ তাদের কিন্তু এই অর্থের নিডটা সবচেয়ে বেশি। এই বিগত 3-4 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, টাকা ডিভ্যালুয়েশন, প্রত্যেকেরই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটা এখন নেগেটিভে চলে গেছে। সো এটাকে আমরা একটা সাধুবাদ জানাই যে সরকার প্রত্যেকটা সেক্টরকে চেষ্টা করেছে যে অ্যাটলিস্ট কাভার করার জন্য। ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে খুব ভালো জোরে সোরে একটা প্রস্তুতি চলছে। এই প্রথমবারের মতো 26-27 অর্থ বছরের বাজেটে প্রায় 300 কোটি টাকা বরাদ্দ থাকছে ক্রিয়েটিভ ইকোনমিতে। ক্রিয়েটিভ ইকোনমিতে যেখানে সবাইকে সৃজনশীল অর্থনীতির কথা বলা হচ্ছে, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সবাইকে এই অর্থনীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে আপনার মতামতটা আমরা জানতে দেখেন, চাই। ক্রিয়েটিভ ইকোনমি, এআই, কন্টেন্ট ক্রিয়েশন, এই সেক্টরগুলো কিন্তু প্রায় 10-15 বছর ধরে গ্লোবালি কিন্তু যথেষ্ট জনপ্রিয়ভাবে এবং অনেক দূর এগিয়ে গেছে। সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ সেই প্র্যাকটিক্যাল লেভেলে আমরা অনেক পিছিয়ে আছি বা আনস্ট্রাকচার্ড হয়ে আছি। আমরা কিন্তু অনেকগুলা বা ইয়াতে ফোরামে আপনাদের সাথে বলেছি যে গ্লোবালাইজেশনের যুগে এখনও বাংলাদেশে পেপ্যাল আসতে পারেনি। সো এই ক্রিয়েটিভ ইকোনমি ইজ অ্যান সেক্টর যেটার জন্য কিন্তু মানে স্টার্ট আপস মানে আসতেছে, ইয়াং জেনারেশনরা, কারণ আমাদের দেশে তো আপনারা জানেন প্রায় 22-23 লক্ষ লেবার ফোর্স, ওয়ার্কফোর্স প্রত্যেক বছর যোগান করে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর মিলেও কিন্তু এটার অর্ধেকও যোগান দিতে হিমশিম খাচ্ছে। সো এইসব স্টার্ট আপ এবং সেলফ এমপ্লয়েড ব্যবসার মধ্যে সরকার এটা একটা খুব সাধুবাদ আমরা দিতে বাধ্য, অবশ্যই দিব যে এটাকেও একটা ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে ওনারা বিবেচনা করে এটার জন্য একটা স্পেশাল বরাদ্দ রেখেছে। এবার বাজেটে আপনি জেনে খুবই আশ্চর্য হবেন বা জানেনই হয়তো বা, তরুণ যারা আছেন, তরুণ স্টার্ট আপ বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ফ্রিল্যান্সিং বলেন, তাদের আয়ে কিন্তু একদম করমুক্ত করা হয়েছে। কোনো ধরনের ভ্যাট ট্যাক্স নাই তাদের আয়ে। এই বিষয়টা খুবই উৎসাহিত করার মতো একটা বিষয়। সরকারের এমন পদক্ষেপকে আপনারা দেখেন, আমরা মনে করি এই বাজেটটা কিন্তু অফকোর্স একটা পলিটিক্যাল বাজেট। এটা জন প্রতিশ্রুতির একটা প্রতিফলন এই বাজেটে হচ্ছে। সো আমরাও ব্যবসায়িক মহল থেকে চাবো যে সরকারের এই যে অ্যাটেম্পটা এটা যাতে ওনারা সাকসেসফুল হন, ঠিক না? এখানেও কিন্তু অনেক বিত্যয় রয়ে গেছে এটাকে জেনুইনলি, কারণ এই সরকারের জন্য ওনারা কিন্তু 5 বছরের জন্য এসছেন। এই প্রথম বছরেই তো যে সরকারের একটা অ্যাসিড টেস্ট হবে যে ওনারা প্রথম বাজেটটা দিয়েছেন এবং 1 বছরের শেষে আপনারাও কিন্তু এখানে বসে থাকবো যে কি বাজেট 2026-এর জুন মাসে দেওয়া হলো এবং আমরা কোথায় বা গিয়ে পড়লাম 27-এর মেতে। আপনার দৃষ্টিতে এই সরকারের প্রথম বাজেটের সবচেয়ে চ্যালেঞ্জ আসলে কোন কোন জায়গাতে দেখছেন? সবচেয়ে অবশ্যই তো এনার্জি সিকিউরিটিটাকে এনশিওর করা, কারণ আমাদের সবকিছুই কিন্তু ঘোরপাক কাছে অর্থনীতির একটা প্রাণকেন্দ্র হলো এই মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে যেই চ্যালেঞ্জটা আছে, এটা আমরা তো দুনিয়াতে কেউই বলতে পারছে না যে কোথায় গিয়ে এটার ইতি টানবে। আর আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা হলো সরকারি এবং এটা একটা রাজনৈতিক উইলটা দরকার যে ওনারা ডিজিটাইজেশনের কথাটা আমাদের এনবিআর এবং সরকারি বিভিন্ন পর্যায়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তো কমিটমেন্ট করছে যে ওই জায়গায় আর যেতেই হবে না, এবং উনি রাজিও হয়েছেন যে কোন জায়গায় গেলে প্রাইভেট সেক্টর ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ওনারা হেনস্থা হচ্ছেন এবং উনি ডিজিটালাইজেশন করে ফেলবে। কিন্তু সত্যি একটা কথা, পৃথিবী এবং দেশের অর্থনীতি যে জায়গায় পৌঁছেছে এটাকে ডিজিটালাইজেশন করা ছাড়া কোনো উপায় নেই। তো সবকিছু বিফলে যাবে যদি ওনাদের টার্গেটেড একটা উচ্চাভিলাষী, আমরা আরেকবার ওয়ার্ডটা বলি যে রেভিনিউ জেনারেশনের যে টার্গেটটা ধরেছে ওইটা যদি ফেল করে যায় পুরো বাজেটটাই কিন্তু একটা মানে ইনকমপ্লিট রয়ে যাবে। বরাবরের মতো এবারও বাজেট ঘাটতিতে সবচেয়ে বেশি টাকাটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ব্যাংক খাত থেকে। এই ব্যাংক খাতের উপরে এই ধরনের চাপ যেটা আপনার সামগ্রিক অর্থনীতিতে একটা চাপে ফেলে, বেসরকারি বিনিয়োগ থেকে শুরু করে সব জায়গায়। তো সরকারের এই ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটা আসলে কোনোভাবে বেসরকারি খাতকে প্রভাবিত করবে কিনা? দেখুন, আমরা সবসময় বলে এসেছি যে ব্যাংক খাত থেকে, প্রাইভেট সেক্টর ব্যাংক খাত থেকে এরকম ঋণ নির্ভরতার থেকে সরকারকে বেরিয়ে আসা উচিত। এটা আমরা 1 বছর বললে তো ভুল হবে, আমরা গত 10 বছর ধরেই বলে আসছি। সো এইবারের যেটা গত বছরের রিভাইজ বাজেটে 1,18,000 কোটি টাকা থেকে 1,12,000 কোটি টাকায় এসেছে।
ইস্যুটা হলো যে সরকার এই এত 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করতে গিয়ে যদি ওনারা রেভিনিউ শর্টফল করে তাহলে বাড়তি টাকাটা কোত্থেকে আনবে। সো সরকারকে আরেকটু দীর্ঘমেয়াদী সময় দিতে হবে এবং প্ল্যানিং করার সুযোগ দিতে হবে যে কিভাবে দীর্ঘমেয়াদী বহির্বিশ্বের লোন নিয়ে এসে, কারণ আপনারা এত কিছু ভালো প্রাইভেট সেক্টর বিজনেস ডেভেলপমেন্টের জন্য দিলেন, কিন্তু তার মধ্যে থেকে ব্যাংকিং সেক্টর থেকে একটা বড় অংশের টাকার যদি আপনারা নিয়ে চলে যান তাহলে তো ব্যাংকরা টাকাটা আবার এই বিজনেস কমিউনিটির জন্য নতুন ইনভেস্টমেন্টের জন্য থাকবে না। আবার দেখেন 60,000 কোটি টাকার যে বিশেষ তহবিল করা হয়েছে বন্ধ কলকারখানা চালুর জন্য, এই টাকাটাও কিন্তু ব্যাংক খাত থেকেই আসবে। জি, সব মিলিয়ে ব্যাংক খাতের উপরে কি ধরনের এটা চাপ? একটা ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন। সরকারকে আপনারা জানেন যে পৃথিবীতে আমাদের মতো পিয়ার ইকোনমি যেগুলো আছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং আশেপাশের ফিলিপিন্সের মতো, এখানে কিন্তু অনেকগুলা ওরাও কিন্তু ইকোনমিক ক্রাইসিসে পড়েছে। ওনারাও কিন্তু ইকোনমিক ক্রাইসিস থেকে, ইভেন শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি, যে ওরা 3 বছরের মধ্যে কিন্তু একটা ভালো পজিশনে আবার উঠতির দিকে গেছে। তো আমরাও কিন্তু জানি যে ইকোনমির যে ভঙ্গুর অবস্থায় এই সরকারটা দায়িত্ব নিয়েছে, ওনারা একটা বাজেটে, 1 বছরের বাজেটে কিন্তু এই প্রবলেম সলভ করা যাবে না। কিন্তু এটা আমরা আগেও আপনাদের সাথে আলাপ করেছি যে 2 থেকে 3 বছর দিতে হবে সরকারকে এই অর্থনীতিটাকে ঘোরানোর জন্য, এবং তাদের প্ল্যানিংয়ের মধ্যে এই জিনিসটা আছে। সো এই প্রথম বাজেটটা কিন্তু ওনাদের রোড ম্যাপ এবং স্ট্র্যাটেজিটা কি হবে সেটারই প্রতিফলন আমরা এক্সপেক্ট করছি। সো ব্যাংকিং সেক্টরের বাইরে আমাদের এই পিয়ার ইকোনমি তো দেখা যায় যে বন্ড মার্কেট আছে, ভেঞ্চার ক্যাপিটাল আছে, স্টক মার্কেট আছে। আনফরচুনেটলি গত 10-20 বছরে কোনোটাই কাজে আসে। তাসকিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। জি, আপনাদেরও ধন্যবাদ। দর্শক, এই ছিল বাজেট নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজনে। পরবর্তী নিউজে আমরা আবার যুক্ত হব আপনাদের সঙ্গে থাকুন।